যে কত মিনিমাম সংস্কার আমরা করবো এটা নিয়ে আমি চিন্তিত না। 3টা 5টা 10টা যা হয় সবাই মিলে যদ্দূরের মধ্যে আমি থাকতে চাই। কিন্তু আরেকটা পথ এখানকার আসলে আমাদের নির্ধারণ করতে হবে যে এই সংস্কার যদি জনগণের রক্ত দিয়ে হয়, জনগণ যদি এটাকে পরিবর্তন করে, জনগণের ভোটের অধিকার দিয়ে জনগণ ভোট দিবে যে এটা পরিবর্তন হবে, এইটা হওয়ার পরে জনগণকে জিজ্ঞেস না করে আদালত আর সংসদ এটাকে বাতিল করতে পারবে না। এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, এর পরের বাংলাদেশ কীভাবে এটাকে পরিবর্তন করবে, এর পরের 100টা এটা আমাদের বলে দিতে হবে না। যারা নির্বাচন চাচ্ছে তারা যে একদম সংস্কার চায় না বিষয়টা এরকম না, কিন্তু এরকম একটা মনে করানো হচ্ছে যে যারা নির্বাচনটাকে চায় তারা আসলে সংস্কার বিরোধী, কিংবা যারা আসলে বলতেছে যে নতুন করে একেবারে একটা সংবিধান লাগবে, পুরো মাত্রায় সংস্কার করতে হবে কিংবা আগে বিচার করতে হবে, তারা যেন আসলে নির্বাচনটা চায় না। এই যে মনে করাটা, এই মনে করাটার মধ্যে আমাদের পুরনো মনস্তত্ত্ব আছে। আমি যে কথাটা প্রথম বলছিলাম যে বাংলাদেশের রাজনীতির একটা বড় রকমের পরিবর্তন ঘটছে, সেই পরিবর্তনের জায়গাটা আমরা লক্ষ্য করি নাই। অভ্যুত্থানের পরে পরিবর্তন কি হয়েছে? 2টা হয়েছে। অভ্যুত্থানের পরে আমাদের একটা সরকার হয়েছে, মানে এই প্রথম আমার মতো একটা ছোট সংগঠন আমরা মনে করতেছি আমাদের লোক সরকারে আছে, ভাই সরকারটা আমার সরকার, শহীদুদ্দিন মাহমুদ স্বপন তারও সরকার, এই মাসুদ রানারও সরকার, বা আরও যারা এখানে আমরা নাই, যারা আসলে আওয়ামী লীগ করি নাই কিংবা আওয়ামী ফেসিজমের পক্ষে ছিলাম না, আমরা প্রত্যেকে মনে করতেছি এই সরকার আমাদের সরকার। এইটা প্রথম ফিলিংস। আমরা প্রথম মনে করতেছি যে আমরা সবাই বিজয়ী শক্তি। তাইলে এই যে বিজয়ী শক্তি আমরা সবাই, এবং এই যে আমাদের কথায় আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য সরকার হচ্ছে, এটা 54 বছরেই প্রথম। আমরা শেখ মুজিবের সরকারটা কীরকম হইতে পারতো যদি সেটা আওয়ামী লীগের সরকার না বানায় ফেলতো। জাসদ যেটাকে জাতীয় সরকার করতে চাইছিল, সেই প্রস্তাবনা যদি আমরা 72-এর পরে বাস্তবায়িত হইতে দেখতাম, তাহলে 53 বছর হয়তো আমাদের এরকম দুর্ভোগের মধ্যে দিয়ে যাইতে হইতো না। কিন্তু শেখ মুজিবুর রহমান যে কোনো কারণে হোক সেটা করতে পারে নাই। না করার কারণে আমরা একটা জাতীয় সরকার, সবার সরকার দেখি নাই। বাংলাদেশের এই সরকারটার নাম আমরা অন্তর্বর্তী সরকার বলছি, কিন্তু এটা আসলে একটা জাতীয় সরকার, একটা জাতীয় আকাঙ্ক্ষার সরকার, সমস্ত দলের সমর্থনের সরকার। এই দিক থেকে আসলে এইরকম বাস্তবতায় আমাদের প্রথম আসা। তাহলে এরকম বাস্তবতায় আসলে কি হইতে হয়? এইরকম বাস্তবতার মধ্যে আসলে সমঝোতা লাগে। কারণ আমার দল যেটা বিশ্বাস করে আরেকজনের দল সেটা বিশ্বাস নাও করতে পারে, আরেকজনের দল আগে চাইতে পারে একটা জিনিস, আরেকজনের দল পরে চাইতে পারে একটা জিনিস। তাহলে এইরকম একটা বাস্তবতার মধ্যে আসলে প্রথমত আমাদের কিছু কাজকে নিশ্চিত করা দরকার ছিল। এই কাজগুলো আমরা আগে করে ফেলবো, সবাই মিলে করে ফেলবো। আমরা সরকারকে 11 তারিখেই বলছিলাম, 11 তারিখে ইউনূসদের হাতে একটা লিখিত ডকুমেন্ট দিয়ে আসছিলাম যে সংস্কারের এই সরকারের এইগুলি হচ্ছে 3টা কাজ। একটা হচ্ছে আশু জরুরি কাজ, একটা জরুরি কাজ, একটা আশু কাজ, আর একটা হচ্ছে তার প্রধান কাজ। এরকম 3টা ভাগে আমরা ভাগ করে কতগুলো কাজকে আমরা দিয়ে আসছিলাম। আমাদের অভিজ্ঞতা হইল যে আসলে সরকার এটাকে সম্ভবত এটার গুরুত্ব বুঝতে পারে না, যেহেতু তারা এটার জন্য আগে থেকে হোমওয়ার্ক করা এরকম কোনো সরকার আমরা পাইনি। একটা অভ্যুত্থানের পরে তাদেরকে ডেকে এনে আসলে বসানো হয়েছিল, তারা নিজেরা এটা করবে এরকম চিন্তা তাদের ছিল, এটা আমার মনে হয় না। তো আমরা যেহেতু আগে থেকে রাজনীতিটা করতেছিলাম, এটা নিয়ে আমাদের একটা ধারণা ছিল তাহলে এই মুহূর্তে তার কী কী করা লাগবে, তো সেইটাতে তারা সময় ক্ষেপণ করছে। আজকে সেই সমস্ত কারণে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের পুরনো মনস্তত্ত্ব থেকে এক একটা জিনিসের বিরোধিতা করার সময় এরকম যেন একটা বিরোধী দলের সরকার আছে, কিংবা সরকারের বিরুদ্ধে আমি একটা বিরোধী দল, কিংবা একটা দলের সাথে একটা দলের রাজনৈতিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ঢুকে গেছি, সেইভাবে এক দল আরেক দলকে আসলে এখন কোনটা বললে আমার ইগোটা আসলে প্রতিষ্ঠিত হয়, আমি শক্তিশালী এটা প্রমাণ হয়, নির্বাচন আগে হইলে হয় নাকি সংস্কার আগে হইলে হয় নাকি বিচার আগে হইলে হয়, এরকমের একটা মনস্তত্ত্বের মধ্যে আছে। কিন্তু আমরা প্রত্যেকে জানি যে এই 3টা পরিবর্তন মানে বিচার না হইলে, সংস্কার না হইলে এবং একটা স্থায়ী একটা নির্বাচনী ব্যবস্থা যদি আমরা না করতে পারি, তাইলে কিন্তু আসলে আমাদের আগের মতো ব্যাহত হওয়ার, বিজয় ব্যাহত হওয়ার একটা জায়গার মধ্যে এই হতাশা কিন্তু আমাদের মধ্যে তৈরি হবে। এই হতাশা থেকে রক্ষা করতে হইল জাতিকে আমাদের এই 3টা জিনিসের ন্যূনতম অর্জন আমাদের লাগবে। তাহলে এটা অন্যরাও কিন্তু মনে করে, এটা মনে করে না এরকম না, এইটা বাংলাদেশের মানুষ মনে করে, এই রাজনৈতিক দলগুলিও মনে করে, কিন্তু এই রাজনৈতিক দলগুলি তাদের ইগোর মধ্যে কিংবা এই পুরনো মনস্তত্ত্বের মধ্যে আছে। ধরেন ইউনূস সাহেব বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা, এই নির্বাচন যদি ডিসেম্বরে হয় কিংবা এই নির্বাচন যদি মার্চে হয় কিংবা এপ্রিলে হয়, মহা কোনো কি আসলে পরিবর্তন হবে? বড় কোনো কিন্তু কারো হারানোর কিছু তেমন কিছু নাই, যেটা কিন্তু কারো কারো এটা মনে করতে হয়, চাইতে এরকমভাবে বলে যে এটা ডিসেম্বরের আগেই হইতে হবে। এটা বলে সে এস্টাবলিশ করতে চায় যে এর ভেতর দিয়ে সে তার আসলে শ্রেষ্ঠত্ব এবং সরকারের উপরে তার কর্তৃত্ব, রাষ্ট্রের উপরে তার যে আসলে ক্ষমতা সবচেয়ে বেশি, এটা শো করতে চায়। এটা করতে যায় সে দুর্বল হয়ে যাইতেছে,
এটা করার যে মনোভাব, এই মনোভাবের কারণে এই মনোভাব যখন সে আসলে প্রকাশ করতেছে, জনগণ কিন্তু তার মধ্যে আসলে পুরনো রোগ দেখতেছে, মানুষ কিন্তু তার মধ্যে পুরনো সমস্যা দেখতেছে, এবং সে কিন্তু এটা দিয়ে লাভ করতেছে না, সে মনে করতেছে এটা দিয়ে সে লাভবান হবে। কার্যত সে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই হুঁশটা তার নাই। বাংলাদেশে এই মুহূর্তে তো আমরা কাউকে আসলে পরাজিত করে, কাউকে আসলে আগায় দিয়ে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে আমাদের কিছু পাওয়ার নেই। বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত, অন্তত এই অন্তর্বর্তী সরকার পর্যন্ত, আমাদের এটাকে সমঝোতার সরকার, সমঝোতার মনোভাব এবং সমঝোতার ভেতর দিয়ে আসলে কত কম সংস্কার হোক, মিনিমামই হোক। আমি চাই 100টা, মঞ্জু চাই 50টা, আরেকজন চাই 5টা, বিএনপি চাই 3টা। বাবা ঠিক আছে, 3টাই তো হবে, 3টা তো চাও তুমি। এইটা করি এবং এইভাবে করি যাতে এটা টেকসই হয়। আগামীকাল আসছে যাতে, যেরকম এখানে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল না, তত্ত্বাবধায়ক সরকার হওয়ার পর এটা তো সংবিধানেও গেছিল, ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে এটা সংবিধানের অন্তর্ভুক্ত হয়েছিল। কিন্তু এটা এমনভাবে না করি যে বিচারপতিরাই সেটাকে ফেলে দিতে পারে, কিংবা পার্লামেন্টাই সেটা ফেলে দিতে পারে। আমরা এমনভাবে করি যে জনগণকে নিয়ে করি, যাতে আবার এটা পরিবর্তন করতে হলে জনগণের কাছে যাইতে হবে। তাইলে এইটুকু একটা টেকসই জিনিস করি। এইটুকু যদি আমরা করতে পারি, আমার কাছে মনে হয় তাহলে আমাদের যে ছেলেরা একটা বিশ্বাস থেকে বলেন, একটা প্রতিবাদের জায়গা থেকে বলেন, একটা মহত্বের জায়গা থেকে বলেন, আমাদের প্রত্যেকটা আন্দোলন এক এক রকমের ক্যারেক্টার দিচ্ছে, বা এক এক রকম মানুষ আমাদেরকে এক একটা আন্দোলনের সফলতার পথ দেখেছে। ক্ষুদিরামরা, সূর্য সেনরা একভাবে পথ দেখাইছিল। ক্ষুদিরাম ফাঁসিতে গিয়ে, কিংবা সূর্য সেন বলছিল যে এই চিটংয়ে যে এটা দখল করবো, এটার ফলে আমি টিকবো না। কিন্তু এই 3 দিন কিংবা 3 ঘন্টা যদি আমি আসলে স্বাধীনতার পতাকাটা এখানে চিটংয়ে ঝুলে রাখি, তাইলে এরপর এটা বোঝা যাবে যে এইখান থেকে আসলে ব্রিটিশকে গিয়ে এখানে একটা স্বাধীনতা লাগবে। ধরেন 90 সালে যেদিন আসলে নূর হোসেন পিছনে এই আর বুকে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক বলে যেদিন আসলে জীবন দিছে, এই দিন কিন্তু বোঝা গেছে যে এরশাদ আর থাকবে না, এখানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে বাংলাদেশ যাবে। কিংবা আসলে আবু সাইদ যখন আসলে হাত পাতে বুক বাড়ায় গুলি নেয় এবং এই গুলি করার পরে আবার উঠে দাঁড়ায়, তখন কিন্তু বোঝা গেছে যে এখানে আসলে জীবন দেওয়ার মানুষের আর অভাব হবে না। এবং পুলিশ যেটা বলছে যে একটা ছেলেকে মারলে একজনই মরে, একটাই যায়, আর তো নড়ে। এই যে বাংলাদেশকে আসলে রূপান্তরের জন্য, পরিবর্তনের জন্য আমাদের সন্তানেরা যে জীবন এইভাবে এক একটা পথে যে এক একবার জীবন দিয়ে এক একটা বড় বড় জিনিসকে আসলে পরাজিত করছে। এরপরে ধরেন অনেকে বলে পাকিস্তান থেকে আমরা কিছু পাইনি। আমি বলি পাকিস্তান থেকে আপনি জমিদারি প্রথা উচ্ছেদ করা পাইছেন। পাকিস্তান না হলে আপনি এখানে জমিদারি প্রথা উচ্ছেদ হইতো কিনা আমি জানি না। তো এর আগে আসলে যাদের 50-এর আগে যাদের জন্ম, বা তার আগের যাদের যে জানেন, তারা জানে আসলে জমিদারি কী ছিল। পাকিস্তানের পরে আপনি আসলে জমিদারি প্রথা উচ্ছেদ করছেন। অনেকে বলে যে 72-এ আমরা কী পাইছি। 72-এ 55,000 কিংবা আসলে 52,000 বর্গমাইল, 55,000 বর্গমাইলের উপরে আপনি আপনার রাষ্ট্র বানাবেন, আপনার দেশ আপনি পরিচালনা করবেন, এই অধিকার আপনি পাইছেন, আর কিছু পান না পান। 90-এ আপনি আসলে সামরিক শাসন বাংলাদেশে গণতন্ত্র দিবে না, নিশ্চিত হয়ে গেছে। 90 থেকে কিছু পাই না, কিন্তু একটা হয়েছে, আজকে যে ধরেন এসে সামরিক সরকার ক্ষমতা না নিয়ে বলে যে আসলে আপনারা সরকার বানান, 90 এটা শিখেছে, পথ বন্ধ করে দিচ্ছে। 24-এ আসলে তাহলে আমরা কী করব? 24-এ আমাদের এটা করতে হবে যে কত মিনিমাম সংস্কার আমরা করবো, এটা নিয়ে আমি চিন্তিত না। 3টা, 5টা, 10টা যা হয় সবাই মিলে যদ্দূরের মধ্যে আমি থাকতে চাই। কিন্তু আরেকটা পথ এখানকার আসলে আমাদের নির্ধারণ করতে হবে যে এই সংস্কার যদি জনগণের রক্ত দিয়ে হয়, জনগণ যদি এটাকে পরিবর্তন করে, জনগণের ভোটের অধিকার দিয়ে জনগণ ভোট দিবে যে এটা পরিবর্তন হবে, এইটা হওয়ার পরে জনগণকে জিজ্ঞেস না করে আদালত আর সংসদ এটাকে বাতিল করতে পারবে না। এইটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি, এর পরের বাংলাদেশ কীভাবে এটাকে পরিবর্তন করবে, এর পরের 100টা, এটা আমাদের বলে দিতে হবে না। এবং সেইটা হচ্ছে আসলে 24 থেকে আমাদের অর্জন করতে হবে। এবং এই তর্কগুলিকে, অকারণ তর্কগুলিকে কমায় যারা আমরা মনে করি বাংলাদেশে, আজকে হয়তো এখানে আমরা 5টা-6টা দল বসছি, বাংলাদেশকে যারা আমরা মনে করি কুতর্কের বাইরে এনে আসলে জনগণের জন্য যেটা আসলে তর্ক করা দরকার, সে ঐক্য তৈরি করে আসলে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যে যে বক্তব্যটা সামনে নিয়ে যাওয়া দরকার, ঐক্যবদ্ধভাবে পারলে আমরা ঐক্যবদ্ধভাবে, না পারলে নিজের জায়গা থেকে হলেও এই আলাপটাকে যেন আমরা সামনে আনি। আমাদের দেশের মানুষ যেন মনে না করে যে এগুলি বিভক্ত হয়ে গেছে আর কিছু হবে না। মানুষ যেন মনে করে যে বাংলাদেশের দায়িত্বশীল রাজনীতি করার জন্য, জাতীয় স্বার্থ দেখার জন্য, জনগণের স্বার্থ দেখার জন্যে
ছোট হোক বড় হোক কিছু রাজনৈতিক দল কথা বলতেছে, ছোট হইলে যে কথা বললে কাজে লাগে এটার তো প্রমাণ হচ্ছে, তো এটা অন্য কোনো ক্রেডিট না নেই, আমরা এই প্রমাণ। আমরা 12 বছর আগে থেকে ধরেন এই 72-এর সংবিধান, যে আমরা বলছিলাম যে এই রাষ্ট্রটা যা হইতে পারে এটার মধ্যে যে আইন কানুনগুলি আছে এটা যে কাজে লাগানো যায় না, তার কারণটাই এখানকার সংবিধানের ক্ষমতা কাঠামোর মধ্যে আছে। একজনের ইচ্ছে আইনের চাইতে বড় হয়ে গেছে। সংবিধান এমন একটা জিনিস সৃষ্টি করছে যে একজনের ইচ্ছে হচ্ছে আইনের চাইতে বড়, সেই জন্য আইনটা কাজ করে। তাহলে তার ইচ্ছাটাকে আইনের অধীনে আনতে হবে, অদ্ভুত সংস্কার আসলে সংবিধানের লাগবে। সেই যে আলাপটা আমরা তুলছিলাম 12 বছর আগে, আজকে তো বাংলাদেশ এটা আমার আলাপ না আপনার আলাপ তাই করতে পারবেন, রাষ্ট্রচিন্তা এই আলাপ করছিল। মানুষ এই আলাপ নিজেই করে, এবং মানুষ যখন এই আলাপ নিজে নিজে করে তখন আমরা বুঝি যে আসলে একটা সঠিক আলাপ যদি আপনি তুলতে পারেন এইটা আসলে কাজে লাগবে, এটা আমাদের অভিজ্ঞতা। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এইখানকার 4টা 5টা 6টা সংগঠন যত ছোট বড় যাই হোক, একেবারে ছোট না এরা, এখন আমরা ছোট, বাকিরা আসলে বড় সংগঠন। তো তারা যদি এই আলাপটা তুলে, আন্তরিকতার সাথে তুলে, এবং বিবেক এবং আন্তরিকতা এবং জনগণের প্রতি ভালোবাসা থেকে তুলে, ভালোবাসার শক্তি এত বড়, বিবেকের শক্তি এত বড় যে এইটা অনেক বড় জিনিসকে আসলে পালায় যাইতে বাধ্য করে। সেটা আসলে আমাদের বাস্তবায়ন করতে হবে।